জি শুরু করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমার সাথে যুক্ত হয়ে পড়ছো, তাই না? বরাবরের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের এই জাকির বিশেষ স্পেশালের রাত্রিকালীন বিশেষ বাংলা কোর্সে, তাই না? হ্যাঁ, আশা করছি তোমরা সবাই ধীরে ধীরে আমার সাথে যুক্ত হয়ে পড়ছো। মুরাদ চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি মুরাদ। হ্যাঁ, অপেক্ষায় ছিলে। আমি আজকে বলেছিলাম যে সুবর্ণাটায় ক্লাস নিব। শরীফ মোহাম্মদ মইনুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিলা দাস, আদাব। হ্যাঁ, খোরশেদ আলম, ভালো আছি বাবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, হ্যাঁ ভালো আছি। তো ঠিক আছে, আমি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমাকে সুন্দর লাগছে, ধন্যবাদ। ঠিক আছে সাইদ, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, তো সবার পক্ষ থেকে আমি সালামের উত্তর নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। আর বরাবরের মতো আমি অপেক্ষায় থাকি যে কখন আপনাদের সামনে আসব। আপনাদের সামনে এলে আমারও ভালো লাগে, ভালো লাগা তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আমরা পড়াশোনা করব আজকে। বানান শুদ্ধিতে ছিলাম। আমরা বলেছিলাম যে বানান শুদ্ধির আজকে ছোটখাটো কোনো বিষয় যদি আমার মাথায় আসে তাহলে সেগুলো আমরা শেষ করে আমরা বাক্য শুদ্ধিকরণে যাব। ঠিক আছে, আমাদের আজকের মূল আলোচনা কি? বাক্য শুদ্ধিকরণ। তো বাক্য শুদ্ধিকরণে যাওয়ার আগে আমরা কি করব? আমরা বানান শুদ্ধি নিয়ে আমাদের যে ছোটখাটো বিষয়, আমার দু একটি বিষয় যুক্ত করার প্রয়োজন মনে করছি, সেগুলো একটু যুক্ত করবো। ঠিক আছে, তাকে শিক্ষার্থী বন্ধুরা, গতদিন একটা নিয়ম শেষ করেছিলাম যে দূর যদি দূর যদি দূরত্ব বোঝায় তাহলে কি দীর্ঘকার, আর দূর যদি দূরত্ব না বোঝায় তাহলে হ্রস্বকার। মনে আছে আমরা অনেকগুলো শব্দ লিখেছিলাম, দুর্নাম, দুর্নীতি, দুর্গম, দুরবস্থা ইত্যাদি। যেই শব্দ দ্বারা দূরত্বকে নির্দেশ করা হয়নি সেগুলো হ্রস্বকার, আর দূর দ্বারা যখন দূরত্বকে নির্দেশ করবে তখন কি দীর্ঘকার। আমরা উদাহরণ দিয়েছিলাম তুমি আজ কত দূরে, তাই না? ঢাকা থেকে চট্টগ্রাম 300 কিলোমিটার দূরে। আচ্ছা, এখন আমরা দুটি শব্দ আছে, একটু ব্যতিক্রম। একটু হচ্ছে দুর্বা, লিখে নেন, দুর্বা, এবং আরেকটি হচ্ছে দুর্গ। দুর্বা এবং দুর্গ এই শব্দগুলো দীর্ঘকার হয়েছে, কিন্তু এই শব্দগুলো দ্বারা দূরত্ব বোঝায়নি। অর্থাৎ এই যে দুর্বা, এখানে কিন্তু দূর আছে, দূর। দুর্গ, এখানেও কিন্তু দূর আছে, মানে দূর নাই, সরি, দূরত্বের কোনো ব্যাপার নাই। দুর্বার সাথে দূরত্বের কোনো ব্যাপার নাই, দুর্গর সাথে দূরত্বের কোনো ব্যাপার নাই, তবু দীর্ঘকার হয়েছে। এগুলোকে বলা হয় স্বভাবতই দীর্ঘকার। কি বলা হয়? স্বভাবতই। আরো দুটো শব্দ লিখে দিচ্ছি, চুতো, তারপরে নুপুর, ঠিক আছে, তারপরে ভূমি, তারপরে হচ্ছে ধরেন পূজা, ভূমি, দুর্বা, দুর্গ, চ্যুত, নুপুর, পূজা, এই সমস্ত বানানগুলোতে দীর্ঘকার হয়। কেন হয়? এটি স্বভাবতই দীর্ঘকার। ঠিক আছে, আমরা গতদিন বলেছিলাম যে দূর দ্বারা যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘকার হবে, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে দূরত্ব বোঝায়নি তবু সেখানে দীর্ঘকার হয়েছে। এগুলোকে আমরা বলছি স্বভাবতই বা স্বতঃসিদ্ধ দীর্ঘকার। ব্যাকরণ বলে দিয়েছে কিছু শব্দে স্বভাবতই বা আপনা আপনি কি দীর্ঘকার হয়। ঠিক আছে, এগুলো একটু আলাদা করে মাথায় রাখবেন। হালিমা আহমেদ, স্যার আপনার সাথে চা খাবো। জি, খুব ফাইন, আমরা একসাথে চা খাবো সবাই আজকে। হ্যাঁ জি,
সবাই যার যার চা রেডি করবেন, আমরা একসাথে খাবো। এখন একটা নতুন নিয়ম লিখবেন আজকে। লেখেন লেখেন একটু যে লেখেন না, নি, নেই, নয়, নাই প্রভৃতি শব্দের সাথে বিযুক্ত ভাবে ব্যবহৃত না, নি, নেই, নয়, নাই প্রভৃতি শব্দ কি করবে? এই শব্দগুলি বিযুক্ত হবে। বিযুক্ত, বিযুক্ত মানে হচ্ছে এদের যুক্ত করে ব্যবহার করা যাবে। অনেক সময় আমরা করি, যেমন করিনি, আমি কাজটি করিনি। তো আমরা কিভাবে লিখি? আমি কাজটি করিনি, কিন্তু লেখা যাবে না আমি কাজটি করিনি। সে কাজটি করেনি। বুঝতে পারলেন? রহিম কাজ করে না, আমি কাজ করি নাই। বুঝতে পারলেন? অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু কি করি, এই নি, নেই, নয়, নাইকে কি করি? শব্দের সাথে যুক্ত করে আমরা ব্যবহার করি, কিন্তু ব্যাকরণ বলেছে না এগুলিকে যুক্ত করে না, কি করে ব্যবহার করতে হবে? বিযুক্ত করে। বিযুক্ত মানে এগুলি শব্দের সাথে জোড়া লাগিয়ে না, কি কি করতে হবে? আলাদা করতে হবে। করে নি করতে হবে কি? করি নি করতে হবে। করে না, করি নাই। ঠিক আছে? অর্থাৎ কোনোভাবে না, নি, নয়, নাইকে শব্দের সাথে লাগিয়ে ব্যবহার করা যাবে না, মাঝখানে কি ফাঁকা রাখতে হবে। ঠিক আছে? সমাসবদ্ধ শব্দগুলি, পরের নিয়মটা লেখেন। সমাসবদ্ধ শব্দগুলি সমাসবদ্ধ শব্দগুলির মাঝে সমাসবদ্ধ শব্দগুলি যুক্ত করতে হবে। প্রয়োজনে হাইফেন ব্যবহার করতে হবে। সমাসবদ্ধ শব্দগুলি, সমাসবদ্ধ যে একাধিক শব্দ সেগুলিকে যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে, অর্থাৎ সমাসবদ্ধ শব্দের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। আর প্রয়োজন মনে করলে মাঝখানে কি হাইফেন দেওয়া যাবে, কিন্তু দুটোর মাঝখানে এমনিতেই ফাঁকা রাখা যাবে। ঠিক আছে? আমি উদাহরণ দেবো এখনই, শুধু বুঝে নেন যে সমাসবদ্ধ যে শব্দ, একাধিক শব্দ যখন সমাসবদ্ধ হয়ে বসবে তখন তাদের মাঝখানে ফাঁকা বা গ্যাপ রাখা যাবে না, একসাথে জোড়া জোড়া লাগিয়ে দিতে হবে। আর প্রয়োজন যদি মনে হয় ফাঁকা রাখার, তাহলে তার মাঝখানে কি হাইফেন দিতে হবে। যেমন ধরেন রাজপথ, কি রাজপথ এমন করে যদি লেখেন তাহলে ভুল হবে। তাহলে কি করতে হবে? রাজপথের মাঝখানে ফাঁকা রেখে দুটোকে কি করতে হবে? একসাথে ভিড়িয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন কি শব্দটি আমরা বলছি সংবাদপত্র। সংবাদ আর আলাদা করে যদি লেখেন পত্র তাহলে হবে না, তাহলে এটি হবে স্মৃতিসৌধ, তাই না? আপনি যদি লিখলেন একটা স্মৃতি আর একটা সৌধ, তাহলে বানানটি ভুল হয়ে গেল। অর্থাৎ সমাস সাধিত যে শব্দ
সমাসবদ্ধ যে শব্দ সেগুলিকে ফাঁক না রেখে শব্দগুলোকে কি করতে হবে, একই সাথে লিখতে হবে। এখন আমরা লিখবো, ধরেন কি চাল ডাল, একসাথে যদি না লিখতে চাই তাহলে মাঝখানে একটা কি হাইফেন, হাইফেন দিয়ে পৃথক করা যাবে, কিন্তু এমনি এমনি পৃথক করা যাবে না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ওহিনুকুল, দা কুমড়া, আদায় কাঁচকলায়, সাপের মাঝখান দিয়ে হাইফেন দিয়ে আলাদা করা যাবে, কিন্তু কোনোভাবেই এমনি এমনি কোনো গ্যাপ রেখে আলাদা করা যাবে না। ঠিক আছে, বিষাদ মণ্ডিত বা বিষাদ সিন্ধু, আপনি হয়তো লিখলেন বিষাদ, আবার গ্যাপ দিয়ে লিখছেন কি সিন্ধু, তাহলে এটি বানানের ক্ষেত্রে ভুল হিসাবে ধরা হবে। হয়তো আপনি লিখছেন জজ, তারপর লিখছেন কি সাহেব, হবে না, ভুল। জজ আলাদা করে সাহেব না, কি করতে হবে, জজের সাথে সাহেবকে কি একই সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে বিষয়টি বোঝা গেছে। এদেরকে আমরা সমাস ঘটিত অশুদ্ধি, কি বলছে, বানান অশুদ্ধি না, কি এটি সমাস ঘটিত অশুদ্ধি। পরের নিয়মটি লিখবেন, শব্দের অন্তে বা শেষে, অন্ত মানে কি শেষে, লেখেন শব্দের অন্তে বা শেষে বিসর্গ যথাসম্ভব পরিহার করতে হবে। শব্দের অন্তে বা শেষে, শব্দের অন্তে বা শেষে বিসর্গ চিহ্ন, বিসর্গ শেষে, শব্দের শেষে বিসর্গ যথাসম্ভব কি পরিহার করতে হবে। ডিনার একা একা খেলে কিন্তু পেট খারাপ হবে, ঠিক আছে বাবা। হ্যাঁ, আমরা নয় সর্বোচ্চ চাটুকুই খাইতে পারি, তুমি আবার ডিনার নিয়ে বসলা, তাহলে তো সবাই তাকিয়ে থাকবে, তাই না? ভালো হবে তোমার জন্য। একটা ছোট্ট ফুলে নয় ঢেলে দিতে পারো আমাদের জন্য। আচ্ছা, যেমন আগে দেখবেন, আগের যুগে কি করা হতো, আগের যুগে কিছু শব্দে এরকম করে কার্যত বলে বিসর্গ ছিল, কার্যত, তারপরে কারণ বশত, তারপরে ফলত, তারপর সম্ভবত, এরকম করে কার্যত, ফলত, বশত, তারপরে বস্তুত, তারপরে আপাতত, তারপরে ধরেন প্রায়শ, এরকম কিছু শব্দ ছিল, ঠিক আছে, যেখানে বিসর্গ ব্যবহার করা হতো, বিসর্গ ব্যবহার করা কি হতো, কিন্তু এখন এটি আর করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ শব্দের শেষে, শব্দের শেষে বিসর্গ, অন্তে বিসর্গ ব্যবহার আমরা করবো না। আমরা কি লিখবো, তাহলে আমরা যে লিখবো কার্যত, ফলত, বশত, সম্ভবত, আপাতত, প্রায়শ, অর্থাৎ এখানে বিসর্গ চিহ্ন দেওয়ার দরকার নাই। ঠিক আছে, দেখেন আচ্ছা, আরেকটি খুব সিম্পল নিয়ম, যে শব্দের শেষে হর্ষ চিহ্ন যথাসম্ভব পরিহার করতে হবে। আমরা আসলে দেই না, দরকার নাই, তারপর একটু জানিয়ে রাখি, শব্দের শেষে হর্ষ চিহ্ন, যেমন জল, আমরা কিন্তু বলেছিলাম যে হর্ষ চিহ্ন না দিলে, দেখেন একটা শব্দ হচ্ছে এটা আর এটা, এটা কিন্তু কি জল, এটা হলো
চল চল চল, হস দিয়ে কি হচ্ছে শব্দটা? চল চল চল। আর যদি হস না দিই তাহলে উচ্চারণটা হয় কি? চলো চলো চলো, চলো চলো চলো, ঊর্ধ্বে গগনে বাদে মাদলো, চলো চলো চলো। আর আপনি যদি চল 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 বলতে চান তাহলে কি করতে হবে? হয় দিতে হবে। ক্লিয়ার? এখন তাহলে এটাকে কি বললাম? জল না জলো? আমার আসে জলো, আমার আসে জলো, আমার আসে জলো বলবেন? তাহলে জলো বলবেন না, তাহলে কি হস দিবেন? না, এই ক্ষেত্রে হস দেওয়ার দরকার নেই। কেন? অর্থাৎ জল বলে কোনো শব্দ নেই। চল আছে, চল আছে, কিন্তু জল নাই, শুধু কি জল। মানে যেই শব্দগুলির অর্থ বিভ্রাট হওয়ার কোনো সুযোগ নাই, যেই শব্দে অর্থ বিভ্রাট হওয়ার সুযোগ আছে সেই ক্ষেত্রে শুধু হস দিতে হবে। আর যেখানে অর্থ বিভ্রাটের কোনো সুযোগ নেই সেখানে হয় দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই যে জাল, এটা কি ফল? হস দিলে বলবেন ফল, আর না দিলে কি বলবেন? ফলো। আমাকে 1 কেজি ফলও দাও। না, ফল, তাই না? নদীর তলও খুঁজে পায় না, নদীর তলও না, নদীর কি? তাল। ইঁদুর মারা কলও না, ইঁদুর মারা কি? কল। ঠিক আছে? তাহলে এই যে কিছু শব্দ, অর্থাৎ যে শব্দগুলোতে কি হস চিহ্ন দেওয়া বা না দেওয়ার কারণে অর্থের পার্থক্য ঘটতে পারে সেই ক্ষেত্রে হস দিতে হবে। কিন্তু যেখানে এরকম কোনো ঘটনা নাই সেই ক্ষেত্রে হস দেওয়া যাবে না। ঠিক আছে? না সাব্বির, মোহাম্মদ এইভাবে লেখা যাবে না বাবা। মোহাম্মদ তো বিসর্গ না, ময়কার কোলন। আমরা জ্যোতি চিহ্নে গিয়ে বুঝাই দেব। ময়কার বিসর্গ না, শব্দটা ময়ের ওকারের পরে কি? কোলন, কোলন, বিসর্গ না যে বাবা। তোমরা বিসর্গ দিচ্ছ কিন্তু আসলে ময় ওকারের পরে বিসর্গ না, কি? কোলন দিতে হবে। দুটা বিন্দু, বৃত্ত না, দুটা কি? বিন্দু, কোলন, এটি বিসর্গ না। আমি যখন জ্যোতি চিহ্ন পড়াবো, বিরাম চিহ্ন, দু একই পড়াবো। আমাদের ভাই কাছে চলে এসেছে ভাই। আর আমরা দেখেন একটা কথা বলি আবার, আমি যদিও বানান বাক্য শুনতে এখন যাবো, কিন্তু সকল বানান কিন্তু কি পদ্ধতি দিয়ে, মেথড দিয়ে হবে না। অনেক বানানই আছে যেগুলো আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করে আত্মস্থ করতে হবে। অনেক বানান আছে, অনেক বানান, যেই বানানগুলি বিধান দিয়ে কিন্তু খুব একটা লাভ হবে না ভাই। ভাইরা আমার, আমি আবার বলছি, কিছু কিছু বানান আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করে লিখে। আর বানানটা লিখবেন না দেখে না, যেই বানানটা আপনি পড়তে চান বা জানতে চান সেটা একটু দেখে দেখে 2-3 বার 4 বার করে লিখবেন। 2-3 বার 4 বার যদি দেখে দেখে লেখেন তাহলে বানানটা ঠিক হয়ে যাবে। বানান কিন্তু মুখস্থ করবেন না, কি করবেন? কি লিখবেন। হ্যাঁ, এই তো পূর্বে আমরা যাব। আপনারা প্রশ্ন করছেন কেন? এটা তো অন্তে বিসর্গ না ভাই, এটা তো মাঝে বিসর্গ। তো মাঝে বিসর্গ হবে না, আমরা কি তাই বলেছি? আফিয়া বলি, আমরা বলেছি অন্তে বিসর্গ হবে না। ঠিক আছে? আচ্ছা, মাঝে হলে হতে পারবে। আমরা যাবো এখনই। আচ্ছা, দেখেন একটি শব্দ হচ্ছে সঙ্গীত। এটা ঠিক নাকি এটা ঠিক? একটি শব্দ হচ্ছে অঙ্ক। এটা ঠিক নাকি অঙ্ক? কোনটা ঠিক? আচ্ছা, মনে রাখবেন যে অনুস্বারের পরে যদি ক বর্গের বর্ণ থাকে, কি বর্ণ? ক বর্গের। অনুস্বারের পরে যদি ক বর্গ মানে ক, খ, গ, ঘ থাকে তাহলে অনুস্বার দিয়ে লেখা যাবে, উ দিয়েও লেখা যাবে। দুটোই রাইট, দুটোই রাইট। সঙ্গীত রাইট, সঙ্গীত রাইট। অঙ্ক রাইট, অঙ্ক রাইট। অনুস্বারের পরে যদি কি ক বর্গের বর্ণ থাকে, ক বর্গের বর্ণ, তাহলে অনুস্বার দিয়ে লেখা যাবে এবং বিকল্পে কি
ও দিয়েও লেখা যাবে। কিন্তু যদি অনুসারের পরে ক খ গ ঘ ক বর্গের অন্য কোনো বর্ণ থাকে, অন্য কোনো বর্ণ, তাহলে লেখা যাবে না। যেমন ধরেন শব্দটি হচ্ছে কি সংযম, তাহলে সংযম কি কেবল অনুসারকে উ দিয়ে লিখতে পারবেন না, বুঝতে পেরেছেন? ধরেন কি সংশ্লিষ্ট, তাহলে এবার কি অনুসারকে উ দিয়ে লেখা যাবে না, লেখা যাবে না। সংবাদ, তাহলে এটাকে কি অনুসারকে উ দিয়ে লেখা যাবে না, লেখা যাবে না। কিন্তু সংকোচ, এটাকে কি করা যাবে, অনুসারের পর ক থাকলে, অনুসারের পরে যদি ক বর্গের বর্ণ থাকে ক বর্গের বর্ণ, তাহলে অনুসার লেখা যাবে, বিকল্পে ও লেখা যাবে, দুটি রাইট। কিন্তু অন্য কোনো বর্ণ থাকলে আর ও লেখা যাবে না, শুধু অনুসার লিখতে হবে। জি, দেখেন একটা লিঙ্গজনিত ত্রুটি, লিঙ্গজনিত, আচ্ছা আমি এইভাবে না লিখি, আমি একটু ইয়েতে যাই, বাক্য শুদ্ধি থেকে সিস্টেমেটিক হইতে পড়ে। লেখেন বাক্য শুদ্ধিকরণ, একটু লেখেন, একটু আমরা একটু সিস্টেমেটিক হইতে পড়ানোই ভালো হবে, বিচ্ছিন্ন না করে। বাক্য শুদ্ধিকরণ, আবার কিন্তু গান শুরু হয়ে গেল, ডিজে ডিজে পার্টি। লিখছেন বাক্য শুদ্ধিকরণ, একটি সার্থক বাক্যের গুণ কয়টি? একটি সার্থক বাক্যের গুণ কয়টি জানেন সবাই? একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টি, ঠিক আছে? সবাই একটু খাতায় লেখেন তো গুণ 3টির নাম। একটি সার্থক বাক্যের গুণ কয়টি? 3টি, 3টি গুণ। এই 3টি গুণের নাম একটু সবাই দয়া করে লিখবেন। এতে কমেন্টসে লেখার দরকার নেই ভাই, খাতাতে লেখেন, আমি মিলাবো আমরা। জি, একটি সার্থক বাক্যের গুণ 3টি, এই গুণ 3টি আপনারা নিজেদের খাতায় লিখবেন, আমি এখানে লিখে দিব, তারপর মিলাবেন, ঠিক আছে? দেখেন গুণ 3টির একটির নাম হলো আকাঙ্ক্ষা, কি নাম? একটির নাম হলো আকাঙ্ক্ষা, কি? আচ্ছা, দুই ভাবে লেখা যাবে, অনুসার যুক্ত ক্ষয় আকার, অথবা এই অনুসারের পরে যেহেতু ক বর্গের বর্ণ, কাজে সরিয়া আকার ও যুক্ত ক্ষয় আকার, এটাই বেশিরভাগ জায়গায় দেওয়া আছে, এটাই বেশিরভাগ জায়গায় দেওয়া আছে। আকাঙ্ক্ষা, তারপরে কি আসক্তি, তারপরে হলো যোগ্যতা। আকাঙ্ক্ষা না, নমিনাহার প্রথম দুটোই ভুল, নমিনাহার প্রথম দুটোই ভুল। আকাঙ্ক্ষা সরিয়া কয়াকার ও খ না, ও যুক্ত খ, ও যুক্ত খাকার আকাঙ্ক্ষা। তারপরে আসক্তি, আসক্তি নাকি আসক্তি, আপনারা অনেকে লিখেছেন আসক্তি মানে যে মাদক আসক্তি, তাই না, গাঞ্জা শক্তি, যে আসক্তি মানে খারাপ অভ্যাস। আর আমাদের বাক্যের যে গুণ সেটি আসক্তি নাকি আসক্তি, আসক্তি, আসক্তি। আরেকটি হলো যোগ্যতা, ঠিক আছে? আসক্তি সবাই ভুল করে, আকাঙ্ক্ষা অনেকে ভুল করে, এই জন্য লিখতে দিয়েছি, ঠিক আছে? তাহলে একটি বাক্যের গুণ কয়টি? 3টি। একটি বাক্যের, একটি সার্থক বাক্যের গুণ 3টি, একটি আকাঙ্ক্ষা, একটি আসক্তি এবং একটি যোগ্যতা। তাহলে একটি সার্থক বাক্যের ত্রুটি কয়টি? একটি সার্থক বাক্যের ত্রুটি কয়টি?
ত্রুটিও তিনটি, ত্রুটিও তিনটি। কি কি? ওই তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি এবং কি? যোগ্যতা। এখন অনেকে বলবেন স্যার গুণ আবার ত্রুটি কেমনি? আসলে যাহা গুণ তাহাই কি? ত্রুটি। যাহা গুণ তাহাই ত্রুটি। কেমনে ত্রুটি? অর্থাৎ চরিত্র, দেখেন মানুষের একটা গুণ, চরিত্র মানুষের একটা কি? গুণ। কখন গুণ? যখন চরিত্র আপনার মধ্যে থাকবে, তাহলে চরিত্র গুণ। আর চরিত্র যখন আপনার কাছে থাকবে না, তখন চরিত্র আপনার দোষ। চরিত্র যখন আসছে আমার মধ্যে, তখন গুণ। আর আমার মধ্যে নাই, চরিত্রের অভাব ঘটেছে, চরিত্র দূরে চলে গেছে, চরিত্রটা কি? দোষ। একইভাবে আকাঙ্ক্ষা যদি বাক্যে পূরণ অবস্থায় থাকে, তাহলে আকাঙ্ক্ষা গুণ। আর আকাঙ্ক্ষা যদি অভাব করে, তাহলে আকাঙ্ক্ষা দোষ বা ত্রুটি। ভালো করে লক্ষ্য করবেন কথাটি, আকাঙ্ক্ষা গুণ আবার আকাঙ্ক্ষা ত্রুটি। আকাঙ্ক্ষা কি? দেখেন বাক্যে এক পদ শোনার পর আর এক পদ শোনার যে ইচ্ছা, তাকে বলে আকাঙ্ক্ষা। বাক্যে এক পদের পরে আরেক পদ শোনার যে ইচ্ছা, এক পদের পরে আরেক পদ শোনার যে ইচ্ছা, তাকে বলা হয় কি? আকাঙ্ক্ষা। এখন ইচ্ছা যদি থেকে যায়, আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, তাহলে আকাঙ্ক্ষাটা ত্রুটি। আর আকাঙ্ক্ষা যদি পূরণ হয়, তাহলে আকাঙ্ক্ষাটা গুণ। তাহলে আকাঙ্ক্ষা গুণ হতে পারে, আকাঙ্ক্ষা ত্রুটি হতে পারে। ঠিক আছে? তাই না? কেউ যদি আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বলে যে ভাইয়া, আপু, একটু প্লিজ একটু কথা বলবো, তো বলেন ভাই, তো আমি না আপনাকে, এটা কি সার্থক বাক্য হয়েছে? জানেন ভাইয়া, আমি না আপনাকে, বাক্য হবে কি? হবে না, ত্রুটি ঘটবে। কি ত্রুটি ঘটবে? আকাঙ্ক্ষা ত্রুটি। আকাঙ্ক্ষা ত্রুটি কেন? আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আপনার আকাঙ্ক্ষা কি? পূরণ হয়নি। বুঝতে পেরেছেন? আর যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আকাঙ্ক্ষা গুণ। আমি তোমাকে ঘৃণা করি, তাও আকাঙ্ক্ষা গুণ। আমি তোমাকে চাই, তাও আকাঙ্ক্ষা গুণ। আমি তোমাকে চাই না। অর্থাৎ বাক্যের বক্তার মনোভাবটা পূর্ণ হতে হবে, বক্তার কোনো আকাঙ্ক্ষা থাকা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমি আর আলিয়া প্রতিদিন সকালবেলা, আমি আর আলিয়া প্রতিদিন সকালবেলা। বাক্য হয়েছে? হয়নি ভাই। কেন বাক্য হয়নি? কারণ আপনার আকাঙ্ক্ষা থেকে গেল যে স্যার আর আলিয়া প্রতিদিন সকালে কি করতে, তাই না? সমস্যা হচ্ছে, আমিও বুঝতে পারছি, কিন্তু কি করবো বলেন? এখন ক্লাস কি তাহলে অফ করে রাখবো? এই বিয়ে যে কতদিন ধরে চলবে আমি তো বুঝতে পারছি না। আমি খুবই বিরক্ত হয়ে আছি, কিন্তু কিছু করার নাই। কি করবো বলেন? আচ্ছা, তাহলে তাহলে আমরা বলছি, জি, আচ্ছা ঠিক আছে, একটু হলেও একটু মেনে, একটু শুনে আমরা, কারণ পরীক্ষা যেহেতু চলে এসেছে, আমি ক্লাস অফ করতে চাচ্ছি না, তাই না? জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আকাঙ্ক্ষাটা আশা করি বুঝতে পেরেছেন। আর অনেক কিছু উদাহরণ দেওয়ার দরকার নেই। অর্থাৎ আমার বাক্যে বক্তার মনোভাব যদি কি পূরণ না হয়, অর্থাৎ শ্রোতার আকাঙ্ক্ষা যদি থেকে যায়, তাহলে কি এটা আকাঙ্ক্ষা ত্রুটি। আর আকাঙ্ক্ষা যদি পূরণ হয়, তাহলে আকাঙ্ক্ষাটা কি? গুণ। ওকে, এবার লেখেন আসক্তি। আসক্তিটা একটু লিখে নেন। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে, বাক্যের সুশৃঙ্খল
পদবিন্যাসকে বলা হয় আসক্তি। বুঝতে পেরেছেন? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলে আসক্তি। একটু সহজ করে যদি বলি তাহলে আসক্তি হলো বাক্যে পদ সাজানোর কৌশল। আসক্তি কি? আসক্তি হলো বাক্যে পদ সাজানোর কি কৌশল। আসক্তি হলো বাক্যে পদ সাজানোর কৌশল। 12 সহজ করে বাক্যের কি পদক্রম। বাক্যের কি পদক্রম। আচ্ছা, এটাকে আমি একটু ব্যাখ্যা করবো এখন সহজ করে, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, দেখেন একটু মনোযোগ, একটু বাড়তি মনোযোগ। ওকে, আই ইট রাইস। আই ইট রাইস বাক্যটা হয়েছে না হয়নি? বাক্যটা হয়েছে না হয়নি বলেন তো? সেন্টেন্সটা হয়েছে? হয়েছে। আই ইট রাইস হয়েছে। আই মানে কি আমি, ইট মানে কি খাই, রাইস মানে ভাত। তাহলে আই হচ্ছে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। আমি খাই ভাত বাক্য হয়েছে না? আমি খাই ভাত হয়েছে। আমি খাই ভাত হয়নি? হয়নি কেন হয়নি? আমি তো সোজা সোজাই অর্থ লিখেছি। আই আমি, ইট খাই, রাইস ভাত। কেন খোরশেদ আলম হয়নি কেন? আই মানে আমি না, ইট মানে খাই, রাইস মানে ভাত। আমি খাই ভাত কেন হয়নি? আমি তো ঠিক করে লিখেছি। হয়নি কেন হয়নি? কারণ ইংরেজি, এটা হলো ইংরেজি ভাষা আর এটি বাংলা ভাষা। ইংরেজি এই পদক্রম বা বাক্যের সাজানোটা কি, যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ইংরেজি বাক্যের গঠন কৌশলটা কি, সাবজেক্টের পরে কি ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে পদবিন্যাসটা ঠিক আছে। কিন্তু বাংলায় আমি দিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে না। বাংলায় পদবিন্যাসটা কি, সাবজেক্টের পরে অবজেক্ট, তারপরে ভার্ব। বাংলার পদক্রমকে বলা হয় সব। কি বলা হয়? সব। সব, এস ও ভি। তাহলে বাংলার ইংরেজির সাজগোজ একরকম না, বাংলার ইংরেজির সাজগোজ কি আলাদা। ঠিক আছে? তাহলে বাংলা আপনাকে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর অবজেক্ট, তারপর কি ভার্ব। তাহলে ভার্ব কোথায় দিতে হবে? বাক্যের সবার শেষে। ইংরেজি বাক্যে ক্রিয়া কোথায় বসে? মাঝে। ইংরেজি বাক্যে ক্রিয়া বসে মাঝে। বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান কোথায়? বাক্যের শেষে। মনে থাকবে, বাংলা বাক্যের ক্রিয়াপদের অবস্থান কোথায়? বাক্যের শেষে। জি। তাহলে এবার কি করতে হবে? ভাতকে নিয়ে আসতে হবে এখানে, আর খাইতে নিয়ে যেতে হবে কি পিছনে। বলতে হবে আমি ভাত খাই। এখন যদি আমি বলি আমি খাই ভাত, এটি যদি কেউ বলে তাহলে বাক্যটি ত্রুটি ঘটবে। কি ঘটবে? ত্রুটি। আর এই ত্রুটিটার নাম কি? আসক্তি। এই ত্রুটিটার নাম হচ্ছে আসক্তি। আমি খাই ভাত বা খাই ভাত আমি, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি কোন দোষে দুষ্ট? তুমি কি বলবেন? আসক্তি। বা কোন ত্রুটি ঘটেছে? আসক্তি। ঠিক আছে? জি। I he saw a bird. I saw a bird. তাহলে আই মানে আমি, সমানে লিখেছিলাম এবার মানে একটি পাখি। আমি দেখেছিলাম একটি পাখি। হবে না, বাংলা বাক্য হবে না। বাংলাতে কি করতে হবে? আমি সাবজেক্টের সামনে থাকবে, এবার একটি পাখি আগে নিয়ে আসতে হবে, আর কি পিছনে নিতে হবে ভাগকে। তাহলে যদি আমরা এলোমেলো করি, পরীক্ষায় দেওয়া হবে বিতরণ করেন স্কুলে হেডমাস্টার পুরস্কার অনুষ্ঠিত। করেন বিতরণ স্কুলে হেডমাস্টার অনুষ্ঠিত পুরস্কার। এই বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি কি ধরনের ত্রুটি ঘটেছে? কি বলবেন?
আসক্তিজনিত ত্রুটি, আসক্তিজনিত ত্রুটি। এরপর লেখেন যোগ্যতা, এরপরে কি শিখব আমরা? যোগ্যতা। হাতি আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে। এখন হাতি যে আকাশে ওড়ে, আপনার কি আরো শোনার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে আরো? স্যার কোন কালারের হাতি ওড়ে? কালো না লাল না নীল? কোন সাইজের হাতি? ছোট না বড় না মাঝারি? হাতি আকাশে ওড়ে। মনোভাব কিন্তু পূরণ হয়ে গেছে, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। ভাই না আরো আকাঙ্ক্ষা আছে? পূরণ হয়েছে। হাতি হলো কি? সাবজেক্ট, আকাশ হলো অবজেক্ট, ওরা হলো ভার। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার, অর্থাৎ আমাদের পদক্রম সেটিও কি ঠিক আছে, পদক্রমটাও কিন্তু কি ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট ভার পদক্রম। তাহলে মনোভাব পূর্ণ হয়েছে, অর্থাৎ আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, পদক্রম ঠিক আছে, তবু এটি বাক্য হয়নি। কেন হয়নি? যোগ্যতার ত্রুটি। কিসের ত্রুটি? যোগ্যতা। আপনার হাতও আছে, পাও আছে, চোখও আছে, এমএ পাস ডিগ্রিও আছে, কিন্তু বিশেষ ক্যাডার হবেন না। কেন হবেন না? যোগ্যতা নাই। কিসের অভাব? সবই ঠিকঠাক আছে, কিন্তু যোগ্যতার অভাব। তাহলে বাক্যের সবকিছু ঠিক থেকে বাক্য নাও হতে পারে, বা বাক্যের ত্রুটি ঘটতে পারে কোন ক্ষেত্রে? যদি বাক্যে যোগ্যতার অভাব ঘটে। যোগ্যতাটা কি লিখে নেন। বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয় কি? আপনাদের চা আছে না শেষ? আপনাদের চা শেষ, তাই না? ঢেলে দিব একটু। আজকে বলবেন যে আজকে জুয়েল কিবরিয়া স্যারের সাথে একসাথে চা খেয়েছি, তাই না? বলা যাবে না? আজকে জুয়েল কিবরিয়া স্যারের সাথে কি করেছি? একসাথে কি চা খেয়েছি। আচ্ছা, বাক্যের অর্থগত ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। কে? দেখেন একটা বাক্য বলছে, মনোযোগ দিয়ে শোনেন, যে জুয়েল কিবরিয়া একটি কুত্তাকে কামড় দিয়েছে। জুয়েল কিবরিয়া একটি কুত্তাকে কামড় দিয়েছে। আরো আকাঙ্ক্ষা আছে শোনার? শোনার আকাঙ্ক্ষা আছে? স্যার কবে কামড় দিলেন? হ্যাঁ, কোথায় কামড় দিলেন? কুকুরের গালে না, ঠেঙে না, ঘাড়ে? কোথায় আছে আকাঙ্ক্ষা? কোন কালারের কুকুরকে কামড় দিয়েছিলেন? ছোট কুকুর না বড় কুকুর? আকাঙ্ক্ষা না, আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আবার সাবজেক্ট অবজেক্ট ভাব ঠিক আছে। জুয়েল কিবরিয়া সাবজেক্ট, একটি কুত্তা হলো অবজেক্ট, আর কামড় দিয়েছে কি ক্রিয়া, কিন্তু বাক্য হয়নি। কেন হয়নি? যোগ্যতার অভাব। কিসের অভাব? যোগ্যতার। যোগ্যতার যোগ্যতার অভাব। বুঝতে পেরেছেন? অর্থাৎ জুয়েল কিবরিয়ার কুত্তাকে কামড়ানোর যোগ্যতা নাই। কিন্তু যদি একটি কুত্তা জুয়েল কিবরিয়াকে কামড় দিয়েছে, তাহলে কিন্তু বাক্যটা ঠিক আছে। অর্থগত আর ভাবগত এর মাঝে নিবন্ধনটা ঘটবে, ঠিক আছে? দেখেন আমাদের ইন্টারমিডিয়েটের বই না, সরি এসএসসির যে বোর্ড ব্যাকরণ, এসএসসির বোর্ড ব্যাকরণে একটা বাক্য আছে, দেখবেন আজকে পরে দেখবেন, তাছাড়া দেখেছেন এরকম একটি বাক্য আছে যে আমার হৃদয় মন্দিরে তোমার আশার বীজ উঠতে হলো। ভালো করে শুনেন বাক্যটি, আমার হৃদয় মন্দিরে তোমার আশার বীজ উঠতে হলো। বলা আছে বাক্যটি যোগ্যতার অভাব বলা আছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন এটি যোগ্যতার অভাব?
9-10 এর বোর্ড ব্যাকরণে বলা আছে আমার হৃদয় মন্দিরে তোমার আশার বীজ উক্ত হলো, দিয়ে বলা আছে এটি যোগ্যতার অভাব। আমার প্রশ্ন আপনাদের কাছে ওটি নতুন, কেন যোগ্যতার অভাব এটি কি বলতে পারবেন? বলতে পারবেন না কেউ? এই জন্য যোগ্যতার অভাব যে মন্দিরে বীজ উক্ত হয় না, না উদয় হলে হবে না, উদয় হবে না ভাই, মন্দিরে কখনো বীজ উক্ত হয় না, মন্দিরে বীজ উক্ত হয় না। বীজ উক্ত হয় কোথায়? মাঠে, খেতে। আর মন্দিরে কি হয়? পূজা হয়, আরাধনা হয়, উপাসনা হয়। তাহলে বীজ যদি উক্ত করতে চান তাহলে আপনাদেরকে কি বলতে হবে জানেন? বাক্যটি শুদ্ধ করতে হলে যে আমার হৃদয় মন্দিরের পাশের মাঠে তোমার আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় তো ভাই অনেক বড়, মেলা বড় না, সেখানে মন্দির, মসজিদ, গির্জার পাশে আরো তো অনেক কি ফাঁকা জায়গা আছে। তাহলে আমার হৃদয় মন্দিরের পাশের মাঠে তোমার আশার বীজ, তোমার ভালোবাসার বীজ উক্ত হলো হবে। আর মন্দিরে যদি হয় তাহলে বলতে হবে আমার হৃদয় মন্দিরে তোমার ভালোবাসার আরাধনা, তোমার ভালোবাসার পূজা, তোমার ভালোবাসার উপাসনা হতে পারে। মন্দিরে হলে আরাধনা, উপাসনা, পূজা হবে। আর যদি বীজি উক্ত করতে চান আশা ভালোবাসা, তাহলে মন্দিরে না, মন্দিরের আশেপাশে যে ফাঁকা মাঠ সেই মাঠে। জি, আমাদের অনেক বড় বড় হিরো আছে, হিরো আলম, হ্যাঁ, শাকিব খান, অনন্ত, জুয়েল টাইপের কিছু হিরো সিনেমায় ডায়লগ মারতেছে যে পিয়া এসো আমার হৃদয়ের আকাশে হাঁপুটুকু খাও, এসো পিয়া এসো আমার হৃদয়ের আকাশে এসে হাঁপুটুকু খাও। অযোগ্য বাক্য। কি বাক্য? অযোগ্য। পিয়া হৃদয়ের আকাশে এসে হাঁপুটুকু খাইতে পারবে না। পিয়াকে যদি হাঁপুটুকু খাওয়াইতে চান তাহলে কোথায় নিয়ে যাইতে হবে? সাগরে। পিয়াকে আকাশে এনে হাঁপুটুকু খাওয়াবেন হবে? পিয়াকে হাঁপুটুকু খাওয়ালে কোথায় নিতে হবে ভাই? হৃদয়কে সাগর বানাতে হবে। এসব পিয়া আমার হৃদয়ের সাগরে হাঁপুটুকু খাও। নাহলে হৃদয়কে কি বানাবেন? নদী বানাবেন, অন্তত নাহলে পুকুর বানাবেন, নাহলে কুয়া বানাবেন, তাও যদি না পারেন ড্রেন বানাবেন। এসব পিয়া আমার হৃদয়ের ড্রেনে হাঁপুটুকু খাও, তাতেও সমস্যা নাই, কিন্তু আকাশে হাঁপুটুকু খাও এটি অযোগ্য বাক্য। কি বাক্য? অযোগ্য। আর আপনার হৃদয়টা যদি সত্যি আকাশী হয় তাহলে হাঁপুটুকু খাবেন না, কি করাবেন? উড়াবেন। যে পিয়া তুমি হও ঘুড়ি, আমার হৃদয় এসে করো উড়াবো। এসব দিয়ে তুমি হও ঘুড়ি, আমার হৃদয়ের আকাশে এসে করো উড়াউড়ি। ঠিক আছে? জি, তাহলে ঠিক আছে। উড়াইতে চাইলে হৃদয়কে আকাশ বানাইতে হবে, আর হাঁপুটুকু খাইতে চাইলে, ডুবাইতে চাইলে কি করতে হবে? হৃদয়কে কুয়া, পুকুর, ডোবা, নালা, নর্দমা, বাথটাব, যা কিছু তাই বানানো, সমস্যা নেই। জি, তাহলে আমরা বোঝাতে চাচ্ছি যে একটি সার্থক বাক্যের গুণ 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটি সার্থক বাক্যের ত্রুটিও কি 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যখন ওটি পূরণ হবে তখন গুণ, আর অভাব ঘটলে কি দোষ বা ত্রুটি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখবেন যে অনেক সময় কি এর বাইরেও কিছু ত্রুটি আপনি খুঁজে পাবেন। আপনি যখন বই পড়বেন আপনাদের কাছে অনেক দামি দামি বই আছে, নামি দামি কোম্পানির, টাইগার বাম, যেখানে লাগাবেন সেখানেই কাম, আছে না? জি, অনেক দামি দামি বই আছে, কি কি সব বিচিত্র নাম। যাই হোক, থাক, সেটা আমার আপত্তি নাই। তো দেখবেন সেখানে গুরুচন্দ্রালী দোষ একটা দোষ লেখা আছে, বাহুল্য দোষ, প্রত্যয়জনিত ত্রুটি, উপমার ভুল, নানান কিছু আছে না? আমরা বললাম যে ত্রুটি 3টা, গুণ 3টা, ত্রুটি 3টা, তাহলে বাকি যত ত্রুটি আপনার বইয়ে দেওয়া আছে এগুলি কই থেকে আসছে? হ্যাঁ, ওই ত্রুটিগুলো আমরা পড়বো, আসলে আমরা পড়বো, পরীক্ষায় লাগবে, কিন্তু ওই ত্রুটিগুলো আলাদা কোনো ভাগ না, যোগ্যতা ত্রুটিরই অংশ। যত প্রকার ত্রুটি আপনি বই পুস্তকে পাবেন, যত প্রকার ত্রুটি পান এর বাইরে, এই 3টি ভাগের বাইরে, সবগুলি কি যোগ্যতা ত্রুটির আবার শাখা বা উপবিভাগ। মনে থাকবে, গুরুচন্ডালী, বাহুল্য দোষ, যত ত্রুটি, সব ত্রুটি যোগ্যতা ত্রুটির কি
অংশ মনে থাকবে? জি। তাহলে আমরা সেদিকে যাবো। লেখেন প্রথম ত্রুটির নাম, লেখেন বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। আচ্ছা, বাহুল্য দোষ লেখেন একই অর্থবোধক শব্দের একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ কিংবা বহু বচনের একই অর্থবোধক শব্দের একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ, একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ কিংবা বহু বচনের দ্বিত্ব প্রয়োগকে বলা হয় বাহুল্য দোষ। তাহলে একটা উদাহরণ দেখি। সব পাখিগুলি আকাশে উড়ছে। সব পাখিগুলি আকাশে উড়ছে। সব পাখিগুলি আকাশে উঠছে। তাহলে পরীক্ষা করবো বাক্যটি কোন দোষে দুষ্ট। বলুন বাহুল্য দোষ। কিংবা উপরে শিরোনাম দেবে যে বাহুল্য দোষ নিচের কোনটি, নিচের কোনটি বাহুল্য দোষ। তাহলে এটি আমরা শুদ্ধ করতে চাই, কারণ মিসেস রিটেনে গিয়ে আমাদের এটি লাগবে। এখানে তো আমরা বললাম আমার মিসেস রিটেনকে শুদ্ধ করে লিখতে হবে। শুদ্ধ করে লিখতে হলে আমাদের কি করতে হবে? হয় সব বাদ দিয়ে লিখতে হবে পাখিগুলি আকাশে উঠছে, পাখিগুলি আকাশে উঠছে, অথবা সব রেখে গুলি বাদ দিয়ে বলতে হবে সব পাখি আকাশে উঠছে। একই সাথে সব এবং গুলি দুটি বহু বচনবোধক শব্দ একই সাথে ব্যবহার করা যাবে না। সব বা গুলির যখন একটা দিতে হবে, দুটো দেওয়া যাবে না। কি বলে? সকল শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। সকল শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। তাহলে বুঝতেই পারছেন যে সকল আবার কি মন্ডলী, সকল এবং কি তবে বলতে হবে সকল শিক্ষক উপস্থিত আছেন, অথবা বলতে হবে শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। সব ছাত্ররা বই পড়ছে। সব ছাত্ররা বই পড়ছে, সব ছাত্ররা বই পড়ছে। বলতে হবে সব ছাত্র বই পড়ছে, অথবা বলতে হবে কি ছাত্ররা বই পড়ছে। সব বললে রা বলা যাবে না, আর রা বলতে চাইলে সব বলা যাবে। বৃক্ষটি সমূল সহ বৃক্ষটি সমূল সহ উপড়ে গেছে। বৃক্ষটি সমূল সহ উপড়ে গেছে।
তাহলে এই যে সমূল সহ, সমূল মানে কি মূল সহ, এই সমূল মানে মূল সহ, সমূল বললে আবার সহ বলা যাবে না। বলতে বৃক্ষটি সমূল উপড়ে গেছে, বৃক্ষটি সমূল বা সমূলে উপড়ে গেছে বলা যাবে। আর যদি সহ বলতে চান তাহলে সবাদ বৃক্ষটি মূল সহ উপড়ে গেছে, বোঝা গেছে? সহ বলবেন তাহলে সবাদ দিবেন, প্রথমে বলবেন বৃক্ষটি মূল সহ উপড়ে গেছে। আর যদি সব রাখতে চান তাহলে সহবাদ দিয়ে বলবেন বৃক্ষটি সমূল উপড়ে গেছে। আপনি পরিবার সহ আমন্ত্রিত, আপনি সপরিবার সহ আমন্ত্রিত, তাহলে হবে না। সপরিবার সহ, আপনি সপরিবার আমন্ত্রিত, আপনি সপরিবার আমন্ত্রিত, অথবা সবাদ দিয়ে বলতে আপনি পরিবার সহ আমন্ত্রিত, পরিবার সহ। আরো একটা কীর্তি করতে পারে, সহ না দিয়েও ভুল ঘটাবে। কেমন ভুল ঘটাবে? এই শয়বয় দিবে, শয়বয়, বুঝতে পারলেন? শয়বয় দিবে, তারপরে এই সস্ত্রীক দিবে, বুঝতে পারলেন? সবান্ধব দিবে। মনে রাখবেন এই শব্দগুলি শয়ের নিচে ব হবে না, এই শব্দগুলিতে শয়ের নিচে কি ব হবে না, মনে থাকবে? সপরিবার, সবান্ধব, সস্ত্রীক, সলাজ, হ্যাঁ, তারপর সপত্নী, শয়ের নিচে ব না। এই সমানে নিজ না, সমানে কি সাথে। মনে আছে সমাসে বলেছিলাম যে দন্ত স দিয়ে শুরু হয়েছে, এটা নিজ অর্থে না, সমানে নিজ, কিন্তু এখানে স অর্থে না, কি অর্থে? সাথে স্ত্রীর, সাথে পরিবারের, সাথে বান্ধবের, সাথে শুধু স। কাজে এই সহ না দিয়েও ভুল ঘটাবে। কেমনে ভুল ঘটাবে? শয়ের নিচে ব দিয়ে, তাহলে বুঝবেন এই শব্দগুলোর নিচে, শব্দগুলোর সাথে শয়ে ব না, শুধু কি, শুধু দন্ত স। দেখেন বলছে শুধুমাত্র বিসিএস কোচিং বা শুধুমাত্র শুধুমাত্র তোমায় ভালোবাসি, শুধুমাত্র তোমায় ভালোবাসি। এই ডায়লগ শুনলে কার না ভাল লাগে বলেন? জান শুধুমাত্র তোমায় ভালোবাসি, এই ডায়লগ শুনলে কি যে খুশি হন, তাই না? আপামনিরা খুশি হন না? খুব মজা লাগে, আহা শুধুমাত্র তোমায় ভালোবাসি। কিন্তু আসলে ছেলেরা কি করে জানেন? সত্য কথাই বলে। যে ভাই আমরা খাঁটি সত্য কথা বলি না, আমরা সদা সত্য কথা বলি। দেখেন শুধুমাত্র তোমায় ভালোবাসি মানে কি? শুধু মানে শুধু, মাত্র মানেও শুধু, মানে হলো শুধুমাত্র তোমায় ভালোবাসি মানে কি? শুধু শুধু তোমায় ভালোবাসি, শুধুমাত্র তোমায় ভালোবাসি মানে কি? শুধু শুধু তোমায় ভালোবাসি, কোনো কাজ কাম নয়, টাইম পাস আর কি। এই কথা শুনে কি যে খুশি হন? খুশি হওয়া যাবে না, খুশি হওয়া যাবে না, তাই না? আমরা সত্য কথাই বলি যে অযথায় আপনাদেরকে ভালোবাসি, আর আপনারা ওটা বিশ্বাস করে নেন যে ওরে আল্লাহরই ভালোবাসা। আসলে শুধুমাত্র তোমায় ভালোবাসা একটা ভুয়া কথা। শুধুমাত্র না, কি বলতে হবে? শুধু তোমায় ভালোবাসি বা মাত্র তোমায় ভালোবাসি। এখন কেউ যদি আপনাকে বলে মাত্র তোমায় ভালোবাসি, তাহলে তো বলবেন না, এটা বেয়াদব কথা, মাত্র ভালোবাসি, বুঝতে পারছেন? শুধুমাত্র ব্যাকরণিক ভাবে ভুল। শুধু মানে শুধু, মাত্র মানে শুধু, তাহলে শুধুমাত্র তোমায় ভালোবাসি মানে কি? শুধু শুধু, অযথায়। অনেক বাঘা বাঘা বড় বড় বিসিএস কোচিং সেন্টারে লেখা আছে শুধুমাত্র বিসিএস কোচিং করানো হয়। অনেক জাদ্রেল কোচিং সেন্টারে কি লেখা আছে? শুধুমাত্র কি বিসিএস কোচিং করানো হয়। তার মানে ওইখানে শুধু শুধু বিসিএস কোচিং করানো হয়, ওই কোচিং করার সাথে চান্স পাওয়ার কোনো কি সম্পর্ক নাই। ঠিক আছে?
আমাকে একজন প্রশ্ন মেরে দিয়েছেন অলরেডি। জি, এটা হলো ভাল আর এটা হলো ভালো। আপনি যদি ভালোবাসেন তাহলে বলবেন যে তোমাকে আমি ভালোবাসি, আর যদি ভালোবাসেন তাহলে বলবেন ভালোবাসি। এখন আপনি ভালোবাসেন না ভালোবাসেন সেটা আপনার ব্যাপার। একটা হলো ভাল আর একটা কি ভালো, বুঝা গেছে? তাহলে আপনি কি ভালোবাসেন না ভালোবাসেন? জি, যদি ভালোবাসেন তাহলে ভালো লিখবেন, আর যদি ভালোবাসেন তাহলে ভালো লিখবেন। জি, এই মাত্র ট্রেন ছাড়লো, এই মাত্র ট্রেন ছাড়লো, এই মাত্র ট্রেন ছাড়লো। এখন পরীক্ষায় যখন আসবে নিচের কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, নিচের কোন বাক্যটি অশুদ্ধ, তখন এই মাত্র ট্রেন ছাড়লো আপনি দেখে বলবেন ঠিকই তো আছে। এই মাত্র ট্রেন ছাড়লো, আমরা বলি এই মাত্র ট্রেন ছাড়লো, এই মাত্র বৃষ্টি শুরু হলো, এই মাত্র স্যার পড়া শুরু করলো, এই মাত্র, তাই না, পাখি ডাকলো, বলি না আমরা? ভুল। এই মাত্র বলা যাবে না, কি বলতে হবে? এই 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 ট্রেন ছাড়লো, এই ট্রেন ছাড়লো, কিংবা মাত্র ট্রেন ছাড়লো। দেখবেন রবীন্দ্রনাথের গল্পে আছে এই এলুম। যারা রবীন্দ্র পড়েন, কেন রবীন্দ্র এত মাল? রবীন্দ্রনাথের গল্প উপন্যাস পড়বেন, এই মাত্র এলুম নাই, মাত্র এলুম, মাত্র আশা হলো, এই এলুম, এই আশা হলো, এই মাত্র। ঠিক আছে? কেবল মাত্র কোনোভাবেই হবে না, কেবল মাত্র কোনোভাবেই হবে। কেবল মানেও মাত্র, মাত্র মানেও মাত্র। তাহলে কেবল মাত্র, কেবল, কেবল তোমাকে চাই, কেবল মাত্র তোমাকে চাই না, কেবল তোমাকে চাই, কেবল, হ্যাঁ কেবল। জি, মাত্রই বলা যাবে, জি মাত্রই বলা যাবে, মাত্র বলা যাবে, মাত্রই বলা যাবে, কেবল বলা যাবে, কিন্তু কেবল মাত্র বলা যাবে না, এই মাত্র বলা যাবে না। দেখেন বলছে সদা সর্বদা, সদা সর্বদা। ছোটবেলায় দেখবেন ছোট বাচ্চাদের শপথ পড়ানো হয়, হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যাতে সদা সর্বদা দেশের সেবা করিতে পারি। সদা সর্বদা, সদা সর্বদা না, কি বলতে হবে? সদা অথবা কি সর্বদা। সদা প্রস্তুত থাকবো বা সর্বদা প্রস্তুত থাকবো। সদা সর্বদা প্রস্তুত থাকবো বললে ব্যাকরণিক ভাবে ভুল হবে। এই ভুলের নাম কি? বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। করিম আকণ্ঠ পর্যন্ত ঋণে ডুবে আছে, আকণ্ঠ পর্যন্ত কি ঋণে ডুবে গেছে, আকণ্ঠ পর্যন্ত না, কি বলতে হবে? কণ্ঠ পর্যন্ত। কি বলতে হবে? কণ্ঠ পর্যন্ত, অথবা কি শুধু বলতে হবে আকণ্ঠ, কারণ আকণ্ঠের মাঝে অলরেডি পর্যন্ত আছে, আকণ্ঠের মাঝে অলরেডি পর্যন্ত কি আছে, এরপর আবার পর্যন্ত লাগানো যাবে না। লোকটা আকণ্ঠ পর্যন্ত মদ পান করেছে, হবে না। ছেলেটা আকণ্ঠ পর্যন্ত পানিতে ডুবে গেছে, হবে না। কি হবে তাহলে? আকণ্ঠ। আর যদি পর্যন্ত দিতেছেন না স্যার আমি পর্যন্ত দিবই, তাহলে আহ বাদ দিয়ে বলবেন কণ্ঠ পর্যন্ত। ঠিক আছে? দেখেন আমি আজীবন পর্যন্ত তোমায় ভালোবাসবো, আমি আজীবন পর্যন্ত তোমায় ভালোবাসবো, আমি আমরণ পর্যন্ত তোমার পথফলে চেয়ে থাকবো, আমরণ পর্যন্ত। ভুল। আজীবন পর্যন্ত তোমার পাশে থাকবো, আমরণ পর্যন্ত তোমার আশায় থাকবো। ভুল। পর্যন্ত না, শুধু আজীবন, আজীবন তোমার আশায় থাকবো, আমরণ তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা পর্যন্ত বলতে চান তাহলে বলবেন জীবন পর্যন্ত, মরণ পর্যন্ত। ক্লিয়ার? জি। অশ্রু জল বলা যাবে না, বাহুল্য দোষ। অশ্রু জল অনেক সময় কবি সাহিত্যিকরা ব্যবহার করে ফেলেন ছন্দ টন্দ মেলানোর জন্য, ব্যাকরণিক ভাবে কি ত্রুটি। অশ্রু এই শব্দের মাঝে জল আছে, অশ্রু মানে কি চোখের জল, তাহলে অশ্রু জল মানে চোখের জল জল।
অশ্রু জল না, বলবেন অশ্রু। অশ্রুতে বুক ভিজে গেল, অশ্রুতে গণ্ডদেশ ভিজে গেল, অশ্রুতে। অথবা বলবেন চোখের জলে। অশ্রু জল একই সাথে প্রয়োগ করা যাবে না, করলে বাহুল্য দোষ। ওকে, জি, তাহলে বাহুল্য দোষ আমি বুঝলাম। তাহলে এরকম উদাহরণ এইগুলি না, আরো আছে, অনেক উদাহরণ আছে। উদাহরণগুলো নিজেরা একটু দেখবেন, আর দেখলে তো বুঝে ফেলবেন যে ইহার নাম কি, বাহুল্য দোষ। লেখেন গুরু চণ্ডালী দোষ। খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটা দোষের নাম গুরু চণ্ডালী দোষ। খুবই সহজ, খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ত্রুটির নাম কি, গুরু চণ্ডালী। দেখেন, সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। তাহলে কি বলছি আমরা, সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে, সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। একই সাধু হচ্ছে গুরু ভাষা, গুরুদের ভাষা, গুরু গম্ভীর ভাষা। চলিত কাদের ভাষা, চণ্ডালদের। বুঝতে পারলেন? এই জন্য আগের যুগের পণ্ডিতরা কি সাধু ভাষায় কথাবার্তা বলতো, লিখতো। গুরু, সাধু কাদের ভাষা, গুরুদের গুরু ভাষা। আর চলিত কাদের ভাষা, এই যে চণ্ডালদের। সাবির, আমি মাঝে মাঝে চা খাই বাবা, মাঝে মাঝে কফি খাই, মাঝে মাঝে গরম পানি খাই। হ্যাঁ, ক্লাস যতক্ষণ নেই ততক্ষণ হয় চা অথবা কফি অথবা গরম পানি, সবকিছু চলতে থাকে। সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরু চণ্ডালী দোষ। কি দেখেন, এরকম থাকবে যে ছেলেটি বল খেলে ভাত খাইবে। ছেলেটি বল খেলে, ছেলেটি বল খেলে ভাত খাইবে। তাহলে বাক্যটিতে কোনো ভুল আমরা খুঁজে পাচ্ছি না বা বানান অনুসারে, কিন্তু এটি ভুল বাক্য। কেন ভুল বাক্য? কারণ এই যে খাইবে হবে না, ছেলেটি বল খেলে ভাত কি খাবে। একই বাক্যে সাধু এবং চলিত রীতি একই সাথে ব্যবহার করা যাবে। আবার যদি বলে ছেলেটি বল খেলিয়া ভাত খাবে, তাও হবে না। বাবা বাজারে গিয়া মাছ আনবে, বাবা বাজারে গিয়া মাছ আনবে, গুরু চণ্ডালী। বাবা বাজারে গিয়া, গিয়া না, বাবা বাজারে গিয়ে, বাবা বাজারে গিয়ে মাছ আনবে। তাহার সাথে আমার কোনো কথা নাই, তাহার সাথে আমার কোনো কথা নাই। তাহার সাথে না, কার সাথে, তাহার সাথে না, কি তার সাথে। তার, তাহার কি সাধু রীতির শব্দ, তাহারের বদলে চলিত রীতি কি তার। উহাকে আমি ক্ষমা করব না, উহাকে গুরু চণ্ডালী দোষ। উহাকে নাকি ওকে। আমাদিগকে কেন বকা দিয়েছে, গুরু চণ্ডালী দোষ। আমাদিগকে নাকি আমাদেরকে না, বাহুল্য দোষ। হাবিবুর রহমান, এগুলো কি বাহুল্য দোষ।
শ্মশানে সব পোড়ানো হচ্ছে, শ্মশানে সব পোড়ানো হচ্ছে, তাহলে ভুল। কি বলতে হবে? শ্মশানে মরা পোড়ানো হচ্ছে, শ্মশানে মরা পোড়ানো হচ্ছে। অথবা বলতে হবে শ্মশানে শবদাহ হইতেছে। সাধু বলে পুরোটাই সাধু, চলিত বলে পুরোটাই কি চলিত। মনে থাকবে। তবে আমরা সাধারণত কি সাধুতে না গিয়ে চলিত রীতিতে ঠিক করব। লেখেন হচ্ছে বাচ্যজনিত ত্রুটি, বাচ্যজনিত ত্রুটি, বাচ্যজনিত ত্রুটি। নিশ্চয়ই আপনারা ইংরেজিতে ভয়েস পড়ে থাকবেন। ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বাংলা ভয়েসের বাংলা কি? বাচ্য। ভয়েসকে বাংলা বলা হয় বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। আমরা পড়াবো আলাদা করে, কিন্তু এখানে আমাদের লাগবে বাচ্যজনিত ত্রুটি। তো বাচ্যজনিত ত্রুটি এমন কি? দেখেন বলছে যে মেয়েটি নির্যাতন হয়েছে, মেয়েটি নির্যাতন হয়েছে, মেয়েটি নির্যাতন হয়েছে। এই বাক্যটি ভুল। কেন ভুল? হয়েছে, হয়েছে প্যাসিভ, হয়েছে, করেনি। কি? মেয়েটি হয়েছে, তাহলে মেয়েটি নির্যাতন না, কি হয়েছে? নির্যাতিত হয়েছে। মেয়েটি নির্যাতিত হয়েছে, মেয়েটি কিন্তু করেনি, হয়েছে। কার দ্বারা? বাই আদার্স, বাই সামওয়ান, বাই হাজবেন্ড। নির্যাতিত। কিন্তু নির্যাতন ঠিক হবে কখন? নির্যাতনও ঠিক হবে কখন? যখন এইটা চেঞ্জ করে দেবেন, এটা চেঞ্জ করেছে, মেয়েটি নির্যাতন করেছে, এবার ঠিক আছে। তাহলে হয় ক্রিয়া চেঞ্জ করবেন, তাহলে এটা ঠিক থাকবে। আর ক্রিয়া ঠিক রাখলে এটা হতো, ভয়েসটাকে ঠিক রাখতে হবে। যখন হয়েছে তাহলে নির্যাতিত হয়েছে, কার দ্বারা? মেয়েটা অন্য কারো দ্বারা। আর যখন মেয়েটা করেছে, নিজে কি নির্যাতন করেছে। কাকে করেছে? স্বামীকে। মেয়েটি তার স্বামীকে তখন আবার নির্যাতিত করেনি, কি করেছে? নির্যাতন করেছে। পাকিস্তান হানাদার কর্তৃক আমরা কি নিপীড়ন হয়েছি না নিপীড়িত হয়েছি? আমরা হয়েছি, আমরা হয়েছি। কি হয়েছি? নিপীড়িত হয়েছে, নিপীড়িত হয়েছে। কিন্তু পাকিস্তান বাহিনী আমাদের কি করেছে, বা পশ্চিম পাকিস্তান আমাদের কি করেছে? নিপীড়ন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, শাসন করেছে। কিন্তু আমরা পাকিস্তানিদের দ্বারা কি শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, বঞ্চিত হয়েছি। ঠিক আছে। ডাকাত আমার বাড়ি কি লুণ্ঠিত করেছে, ডাকাত আমার বাড়ি লুণ্ঠিত করেছে। হবে ডাকাত আমার বাড়ি লুণ্ঠিত করেছে, হবে না। করেছে লুণ্ঠিত না, কি করেছে? লুণ্ঠন করেছে বা লুট করেছে। ডাকাত আমার বাড়ি লুট করেছে বা লুণ্ঠন করেছে। আর ডাকাত কর্তৃক আমার বাড়ি, ডাকাত কর্তৃক আমার বাড়ি বা দস্যু কর্তৃক আমার বাড়ি কি লুণ্ঠিত হয়েছে, লুণ্ঠিত কি হয়েছে। মেয়েটি ধর্ষণ হয়েছে না, ধর্ষিত হয়েছে। আর লোকটি মেয়েটিকে কি ধর্ষিত করেনি, কি করেছে? ধর্ষণ করেছে। বুঝতে পারলেন? আওয়ামী লীগ সরকার আমাদের কি করছে? শাসন করছে না শাসিত করছে? আওয়ামী লীগ সরকার আমাদের শাসন করছে, শাসন। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার কর্তৃক কি হচ্ছে? শাসন হচ্ছে না, কি হচ্ছে? শাসিত হচ্ছে, শাসিত। জি।
যখন আওয়ামী লীগ করছে, শাসন করছে, আর আমি যখন হচ্ছি তখন কি শাসিত হচ্ছে। ডাকাত যখন করছে, লুট করছে, আর আমি যখন হচ্ছি তখন লুণ্ঠিত হচ্ছি। কমলাকান্ত কমলাকান্ত কি সাক্ষী দিয়েছে, ভুল। কমলাকান্ত সাক্ষী দিবে না, কমলাকান্ত কি দিবে? সাক্ষ্য দিবে। কি দিবে? সাক্ষ্য। আমরা কিন্তু অহরহ বলি কমলাকান্ত ঠিক ফর্নারে গাধা, অকারণ বানানটা ভুল আছে, অকারণে ওটা মূর্ধন্য হবে, অকারণ বানানটা মূর্ধন্য হবে, ফলে ভুল, বানান ভুল। কমলাকান্ত আদালতে কমলাকান্ত কি দিবে? সাক্ষী দিবে না সাক্ষ্য দিবে? সাক্ষ্য দিবে। আর কমলাকান্ত এই মামলার একজন কি সাক্ষ্য? কমলাকান্ত এই মামলার একজন কি সাক্ষ্য? না, কমলাকান্ত এই মামলার একজন সাক্ষী। আমি আদালতে কি করবো? সাক্ষী দিতে যাব না সাক্ষ্য দিতে যাব? আমি আদালতে কি করবো? সাক্ষী দিব না সাক্ষ্য দিব? আমি আদালতে সাক্ষ্য দিব, সাক্ষ্য। দেখবেন আপনাদের গ্রামের লোকজন কি বলে যে আদালতে যে একটু সাক্ষী দিয়ে আসি। আদালতে কে সাক্ষী দিবেন? আদালতে কি দিবে? সাক্ষ্য দিবে। সাক্ষ্য যে দিতে যাচ্ছে সেই ব্যক্তিটা এই মামলার একজন কি সাক্ষী। ওই যে মিস্টার রহিম বা মিস্টার কলিম বা মিস্টার এক্স এই মামলার একজন সাক্ষী, আর সে আদালতে গিয়ে কি দিবে? সাক্ষ্য দিবে। ঠিক আছে? জি, সাক্ষী দিব না রে বাবা, কি দিব? সে তো নয়, সাক্ষ্য দিব। আমি আদালতে গিয়ে কি করব? সাক্ষ্য দিব। কিন্তু আমি এই মামলার একজন কি সাক্ষী। ব্যক্তিটা সাক্ষী, আর ব্যক্তি আদালতে যা দিবে সেটা কি সাক্ষ্য। সাক্ষ্য জবানবন্দি। তাহলে বাচ্যজনিত ত্রুটি বুঝতে পেরেছেন? লেখেন উপমার ভুল প্রয়োগ। উপমার কি ভুল প্রয়োগ? উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। জুয়েলের মন পাথরের মতো নরম। জুয়েলের মন কি নরম না? ঝাঁকার মতো নরম, পাথরের মতো নরম। এই বাক্যটি অশুদ্ধ বাক্য, ত্রুটিযুক্ত বাক্য। কি জাতীয় ত্রুটি? উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। অর্থাৎ জুয়েলের মন যদি আসলে নরমই হয় তাহলে পাথরের মতো হবে না। উপমা মানে তুলনা। উপমা মানে কি তুলনা, তুলনা। তো জুয়েলের মন যদি আসলে নরমই হয় তাহলে পাথরের মতো না, তার মতো তুলার মতো নরম, ইগলু আইসক্রিমের মতো নরম, মুরগির বাচ্চার মতো নরম, পাকা আমের মতো নরম, পাকা কাঁঠালের মতো নরম। আর যদি জুলকির রং পাথরের মতো হয় তাহলে নরম নাকি শক্ত। পাথরের মতো শক্ত, ইটের মতো শক্ত, কাঠের মতো শক্ত। তাহলে যদি শক্ত হয় তাহলে শক্ত জিনিসের সাথে উপমা দিতে হবে, আর নরম হলে কি করতে হবে? নরম জিনিসের সাথে উপমা দিতে হবে। মেয়েটির মন আকাশের মতো সংকীর্ণ। মেয়েটির মন আকাশের মতো সংকীর্ণ না, ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ। মেয়েটির মন আকাশের মতো হলে সংকীর্ণ না, আকাশের মতো উদার, আকাশের মতো বিশাল, আকাশের মতো বৃহৎ, আকাশের মতো অসীম। বুঝতে পারলেন? আর যদি সংকীর্ণ হয় তাহলে কি ড্রেনের মতো সংকীর্ণ, মুরগির বাচ্চার মতো সংকীর্ণ, ছোট, চালনের ফুটার মতো সংকীর্ণ। জি, বুঝতে পারলেন? তোমার চুল কি একেবারে গাছের পাতার মতো কালো। তোমার চুল
একেবারে গাছের পাতার মতো কালো, উপমার ভুল প্রয়োগ। কালো যদি হয় তাহলে গাছের পাতার মতো না, কার মতো? আলকাতরার মতো কালো, শাওন মেঘের মতো কালো, রাত্রির মতো কালো। তাহলে গাছের পাতার মতো হতে পারে না, হতে পারবে, তাহলে বলতে হবে গাছের পাতার মতো সবুজ। ভুল হবে না কিন্তু ভাই, যদি বলি যে তোমার চুল গাছের পাতার মতো সবুজ, তাহলে উপমা সঠিক প্রয়োগ। সবুজ হতে পারে, আমি যদি সবুজ করি সবুজ হবে, লাল করলে লাল হবে, নীল করলে নীল হবে, বুঝতে পারলেন? কিন্তু যদি বলি যে আমার চুল আলকাতরার মতো সাদা, তাই না? মেয়েটা একেবারে আলকাতরার মতো ফর্সা, কাকের মতো ফর্সা, হ্যাঁ, আমার সুইট হার্ট, আমার ডার্লিং একেবারে কি কাকের মতো ফর্সা, তাহলে উপমার ভুল প্রয়োগ। কাকের মতো বলতে কাকের মতো কালো, আলকাতরার মতো কালো, অন্ধকারের মতো কালো। আর যদি ফর্সা হয় তাহলে ফর্সা জিনিসের সাথে তুলনা, বুঝতে পারলেন? তুলনা, তুলনা মানে উপমা। তো উপমা দিতে গেলে আপনাকে কি করতে হবে? উপমাটা ঠিক রাখতে হবে। না রাশেদ তার নয়, ভেড়ার মতো কোকড়ানো, এটি উপমা ঠিক আছে, উপমার ভুল প্রয়োগ না। তোমার চুল ভেড়ার মতো কোকড়ানো, এটি শুদ্ধ উপমার প্রয়োগ। যদি বলে তোমার চুল ভেড়ার লোমের মতো কি সোজা বা ষাট, জিলাপির মতো সরল তোমার মন, রাশেদ তমের মন একেবারে জিলাপির মতো কি সরল, তাহলে উপমার ভুল প্রয়োগ। বুঝতে পারলেন? তাহলে ভেড়ার লোমের মতো কোঁকড়ানো, তাহলে উপমার ভুল প্রয়োগ না বাবা, উপমার ঠিক প্রয়োগ। আর ভেড়ার লোমের মতো সোজা, তাহলে উপমার ভুল। ঠিক আছে? দেখেন হচ্ছে কি লিখবেন অপপ্রয়োগ, লিখবেন কি অপপ্রয়োগ, অত্যন্ত ইম্পর্টেন্ট। এই অপপ্রয়োগ অত্যন্ত ইম্পর্টেন্ট। সুমাইয়া ফর্সা, এটি ঠিক, সুমাইয়া ফর্সা, এর দিয়ে ঠিক। তো লেখেন অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে কি? যার যেখানে প্রয়োগ করার কথা সেখানে না করে অন্য জায়গায়, যার যেখানে প্রয়োগ করার কথা সেখানে না করে কি অন্য জায়গায় প্রয়োগ করাকে বলা হয় অপপ্রয়োগ। বুঝতে পারলেন? ধরেন আমি অনেক দামি একজোড়া স্যান্ডেল পরে আছি, অ্যাপেক্স থেকে কেনা, প্রায় তাই না 4,000-4,200 টাকা দামের একটা স্যান্ডেল পরে আছি, তা আপনারা দেখতে পাচ্ছেন না, তো মন খারাপ হবে না বলেন? এত দামি একটা স্যান্ডেল কিনলাম, দেখলেন না, দেখবেন, দেখে দেখে বলবেন স্যারের স্যান্ডেলটা তো দারুণ, তো দেখতেই পেলেন না কি একটা। তো যদি আমি দেখানোর জন্য কি করি, একটু গলায় দড়ি দিয়ে পেঁচে গলায় ঝুলাই দিই, তাহলে ভালো হবে না? দেখতে পাবেন না? দেখতে পাবেন, কিন্তু সেটি অপপ্রয়োগ করবে। স্যান্ডেল যত দামি হোক, 42 হোক আর 42,000 হোক আর 42 লক্ষ দামে ডায়মন্ড দেওয়া স্যান্ডেল হোক, তার জায়গায় কোথায়? পায়ে। আর ট্রাই যদি 10 টাকা দামের হয়, 20 টাকা দামের হয়, 30 টাকা দামের হয়, তাহলে কি সেটা নিচে করবেন? যেটা কম দামে টাই, 20 টাকা দামের টাই, তাহলে এটা হাঁটুতে করি, হ্যাঁ, বা কোমরে করি না। 20 টাকা দামের টাই হলেও কি করবেন? গলাতেই করবেন। যদি তা না পারেন, হাঁটুতে পরেন, তাহলে সেটা করবে অপপ্রয়োগ, তাই না? তো দেখবেন কিছু মেয়ে আছে, তাই না, অন্যটা কি করে এই সাইড দিয়ে ঝুলাই দেয়, সাইড দিয়ে ঝুলাই দেয়, তো অন্যকে সাইড দিয়ে ঝুলানোর জিনিস, তাই না? এটা অপপ্রয়োগ, অর্থাৎ যেখানে রাখার কথা সেখানে না রেখে কি অন্য জায়গায় সাইড সুইট দিয়ে ঝুলাই রাখে, গলার সাথে মাপদারের মতো পেঁচাই দেয়, তো অন্যার কাজ তো গলা পেঁচানোর জন্য না, অপপ্রয়োগ। কেটি অপপ্রয়োগ, বুঝতে পারলেন? জি। তো কিছু কিছু শব্দ আছে যেটি প্রয়োগ করতে গিয়ে আমরা কি করি, যেই জায়গার জিনিস সেখানে না দিয়ে অন্য জায়গায় প্রয়োগ করি, এর নাম হচ্ছে অপপ্রয়োগ। খাঁটি গরুর দুধ, তো এই অপপ্রয়োগ গুলো আস্তে আস্তে অবশ্যই একটু ঠিক হয়ে যাচ্ছে আমরা বলে বলে। আগে কিন্তু সব জায়গায় লেখা থাকতো খাঁটি গরুর দুধ, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
তার এখানে খাঁটি গরুর দুধ মানে গরুটা খাঁটি আর দুধটা কি ভেজাল। তাহলে খাঁটি শব্দটা এই বাক্যে বসবে, কিন্তু বসবে গরুর কাছে না, কারণ গরু খাঁটি চায় না, কি খাঁটি চায়? দুধ খাঁটি চায়। তাহলে খাঁটিটা বসবে গরুর কাছে না দুধের কাছে? দুধের সামনে। এখন যে দুধ দেয় বলছে স্যার আল্লাহর কিরা খাঁটি গরুর দুধ, বলছে বাবা তো দুধ খাঁটি গরু, স্যার খোদার কসম স্যার খাঁটি গরুর দুধ, যে তো দুধ খাঁটি কিনা, স্যার মায়ের কি কসম স্যার বিশ্বাস করেন খাঁটি গরুর দুধ। আসলে একদম মিথ্যা কথা বলেন নাই, যে দুধ বিক্রি করে ওই বেটা সদা সত্যবাদী, শতভাগ সত্য কথা বলেছে, খাঁটি গরুর দুধ মানে ওর গরুটা তো খাঁটি ভাই। ওকে সত্য বলেছে না মিথ্যা বলেছে? সদা সত্য কথা বলেছে। কেন? কারণ ওর গরুটা তো ভেজাল না, গরুটা তো খাঁটি। দুধটা কি তাকে আপনাকে বলেছে? তাহলে আমরা তো ভাই গরু খাঁটি চাই না, আমরা কি খাঁটি চাই? দুধ খাঁটি চাই। তাই বলবো গরুর কি খাঁটি দুধ। খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল না ভাই, সরিষা খাঁটি না, সরিষা খাঁটি ঘানি ভাঙানোর পরে যদি 5 কেজি তাই না পাম অয়েল মিশাই দেন, তাহলে কি আর খাঁটি থাকলো? সরিষা তো খাঁটি ছিল, খাঁটি সরিষা দিয়ে 5 কেজি তেল বানিয়েছেন, আর এই তেলের মধ্যে 15 কেজি কি পাম অয়েল মিশিয়ে দিয়েছেন, তাহলে খাঁটি সরিষার তেলই তো থাকলো। আসলে আমি খাঁটি সরিষার তেল নেবো না, আমি কি নেবো? সরিষার কি খাঁটি তেল, তেল খাঁটি। বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। দেখবেন কোরবানির ঈদের সময় বিজ্ঞাপন দেয় মাইকিং করে, বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। তাহলে হাট, আমি একটা ছোট গরু ছাগল কিনবো, তাহলে এই হাটে কি করবো কি বলেন? এই হাটে তো বিরাট গরু ছাগল পাওয়া যায়, এই হাটে বিরাট বিরাট গরু ছাগল পাওয়া যায়। তা আমি ছোট গরু নেবো, আমি গরিব মাস্টার মানুষ, তাহলে ওই হাটে কি যাবো? আসলে গরু ছাগল বিরাট না হাট বিরাট? তাহলে হাট যদি বিরাট বোঝাতে চাই আমরা, তাহলে বিরাটটা গরু ছাগলের সামনে কোথায় বসাবো? হাটের পাশে। তাহলে বলবো গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের কি বিরাট হাট। উচ্চ বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়। তাহলে এই বিদ্যালয়ে কারা পড়ে? যারা উচ্চ উচ্চ বালিকা, যারা উঁচা উঁচা বালিকা। আপনাদের মতো যারা ছোটখাটো বালিকা তারা কিন্তু এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন না। তাহলে উচ্চ বালিকা বিদ্যালয় না, আসলে বালিকাগুলি উচ্চ না, বিদ্যালয়টা উচ্চ। বিদ্যালয়টা বলতে বালিকা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়। ক্লিয়ার? বালিকা উচ্চ। জি। হ্যাঁ, আপনি বলছেন ভাই আমাকে বড় মুরগির ডিম দেন। বড় মুরগির ডিম মানে কি? আপনাকে যদি দোকানদার ছোট ডিম দেয়, দিয়ে যদি বলে ভাই বড় মুরগিটা ছোট ডিম দিয়েছে, তাহলে নিবেন? আপনি দোকানদারকে বলেন আমাকে বড় মুরগির ডিম দেন, দোকানদার আপনাকে ছোট একটা ডিম দিয়ে বললেন যে বড় মুরগির ডিমই এটা, বড় মুরগিটা এই ডিমটা পেড়েছে, তাহলে আপনি কি নিবেন? আসলে আপনি বড় মুরগির ডিম নেবেন না, মুরগির বড় ডিম নেবেন। মুরগির কি আপনি বড় ডিম নেবেন? বড় ডিম, বড় মুরগি না ভাই। ছোট মুরগি যদি বড় ডিম দেয় নেবেন না? না মাইন্ড করবেন না, না ছোট মুরগি বড় ডিম পেয়েছে জীবনে নেবো না। মুরগি ছোট হোক বড় হোক মাঝারি হোক এটা আমার দেখা দরকার, আমি দেখবো ডিমটা বড় নাকি ছোট। বড় মুরগি ডিম নাকি বলতে মুরগির বড় ডিম। তাহলে এই ঘটনাগুলিকে আমরা কি বলছি? অপপ্রয়োগ। কি বলছি? অপপ্রয়োগ। খেয়াল করবেন এই ধরনের ব্যাকরণ সময় পরীক্ষা দেওয়া হবে যে কি ধরনের ত্রুটি? অপপ্রয়োগ। একটিকে আমরা বলছি প্রচলিত ভুল। কি বলছি? ছুটি দিব আর 5-7 মিনিট পড়াবো, আর 5 মিনিট ছুটি দেবো, 5-7 মিনিট পড়াবো। আর আজকে পরীক্ষা নিব না, আগামী দিন বানান শুদ্ধির পরীক্ষা শুক্রবার, ভালো করে শুনে নেন। শুক্রবারে কয়টায় পড়া? 3:30টায় পড়া, আর 5:30টায় বানান শুদ্ধির পরীক্ষা। আর শনিবারে আবার রাত 9:15টায় পড়া, 11টায় পরীক্ষা বাক্য শুদ্ধির। রুটিন দিয়ে দিলাম।
আজকে পড়ার 5 মিনিট করে শেষ করব, করে কি করব, আজকে পরীক্ষা নাই, আগামী শুক্রবার 3:30টায় পড়াবো, বাক্য শুদ্ধির বাকি অংশটা শেষ করব, আর বানান শুদ্ধির পরীক্ষা নেব 5:30টায় গিয়ে। আর পরদিন শনিবার বাক্য শুদ্ধির পরীক্ষা নিব, তবে শনিবার পড়াবো সাহিত্য। শনিবার পড়াবো কি সাহিত্যটা, একটু ধারণা দিব, কোর্স না। কোর্স চাইলে আপনারা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, জাকির বিসিএস এ। আর আমি আপনাদের যারা এই কোর্সটা ব্যাকরণ করছেন সাহিত্যটা একটু আপনাদের ব্রিফ দিব। জি, আচ্ছা, প্রচলিত ভুল খুব মনোযোগ দিবেন, শেষ করবো আমি আর 5টা। হ্যাঁ আচ্ছা, আর 5 মিনিট। হ্যাঁ, मैं भूखा हूँ, मैं भूखा हूँ, मैं भी भूखा हूँ। আচ্ছা জি, আচ্ছা তাহলে নিব কারক বিভক্তি ক্লাস নিব, পদ প্রকরণ কারক নিব শীঘ্রই। তাহলে আমরা এখন কই যাব, আমরা প্রচলিত ভুল, মনোযোগ দিয়ে এটা পড়িয়ে শেষ করব। প্রচলিত ভুল কি ভুল, প্রচলিত ভুল। প্রচলিত ভুল মানে কি, কিছু ভুল যেটা ভুলটাই সমাজে চালু হয়ে গেছে, ভুলটাই সমাজে চালু হয়ে গেছে, শুদ্ধটা হারিয়ে গেছে। যেমন কি শতাব্দী, শতাব্দী এটি আপনারা লেখেন, আমরা সমাসে করেছি শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার শতাব্দী। কিন্তু শতাব্দী না, আসলে শুদ্ধ শব্দটা কি হবে, শতাব্দ। শুদ্ধ শব্দটা হবে শতাব্দ, লেখেন শতাব্দ, লেখেন শতাব্দী। তাহলে ভুল হলো শতাব্দী, শুদ্ধ হলো শতাব্দ। অর্থাৎ ভুলটা এমনই যে ভুলটা সমাজ এমন ভাবে আসন করে নিয়েছে যে ভুলটাই কি ঠিকের মতো হয়ে গেছে, আর ঠিকটাই ভুলের মতো হয়ে গেছে। এদেরকে বলা হয় প্রচলিত ভুল আর অপ্রচলিত শুদ্ধ। প্রচলিত ভুল আর অপ্রচলিত শুদ্ধ। শনিবারের পরে গিয়ে পদ প্রকরণ কারক সমাস পড়াবো। জি ভাইরা আমার, যারা কারক সমাস কারক পড়তে চান, শনিবার সাহিত্য প্রশ্ন করিয়ে তারপর পদ প্রকরণ কারক, পদ প্রকরণ এবং কারক। জি, এটা হলো প্রকাশনী, প্রকাশনী ভুল। সব জায়গায় দেখবেন লেখা প্রকাশনী, পাঞ্জেরি প্রকাশনী, অনুপম প্রকাশনী, দিগদর্শনী প্রকাশনী। ব্যাকরণগত ভাবে ভুল, ওই ব্যাটার এত নামি দামি কোম্পানির প্রকাশনী, কিন্তু ভুল। শব্দটি কি হবে, প্রকাশন। কি হবে, প্রকাশন। বলতে অনুপম প্রকাশন, পাঞ্জেরি প্রকাশন। একটা প্রকাশনের নাম ঠিক আছে, প্রথমা প্রকাশন। প্রথমা প্রকাশনী না, দেখবেন প্রথমা কি প্রকাশন। হ্যাঁ ঠিক আছে। রাশের তন্ময় ফুলের শুভেচ্ছা না, ফুলেল, ফুলের শুভেচ্ছা। ঠিক। ইতিমধ্যে না, শব্দটা কি ইতোমধ্যে, ইতোমধ্যে। ইতিমধ্যে আমরা বলি, কিন্তু কি বলতে হবে, ইতোমধ্যে, ইতোমধ্যে। আমরা ইতিপূর্বে লিখি, কিন্তু কি লিখতে হবে, ইতোপূর্বে, ইতোপূর্বে। জি, আমরা দেখেন লিখি হচ্ছে নিন্দুক, কিন্তু আসলে শব্দটা হবে কি নিন্দক। এখন কোথাও যদি নিন্দক থাকে তাহলে আপনার মনে হবে যে ভুল। কোন জায়গায় যদি নিন্দক লেখা থাকে, নিন্দক, তাহলে আপনি কিন্তু ধরে নেবেন যে রসুকারটা মনে হয় ছুটে গেছে, রসুকারটা মনে হয় কি বাদ গেছে, ছুটে গেছে। নিন্দক আবার কি সাদা, আসলে নিন্দকটাই কি শুদ্ধ আর নিন্দকটা ভুল, কিন্তু শুদ্ধটা হারিয়ে গেছে আর ভুলটা মার্কেট দখল করে নিয়েছে। চাকচিক্য, আসলে চাকচিক্য না, শব্দটা কি, শব্দটা হলো চাকচক্য। তোমার রূপের চাকচিক্য দেখে আমি মুগ্ধ হয়েছি না, বলতে তোমার রূপের চাকচক্য দেখে মুগ্ধ হয়েছি, তোমার ড্রয়িং রুমের চাকচক্য আমাকে মুগ্ধ করেছে। চাকচিক্য নাকি চাকচক্য। উপরোক্ত না, কি লিখতে হবে, উপরযুক্ত। অনেকে আবার এটাকে লেখেন উপরিউক্ত, এই ভুল থেকে আবার ভুল, উপরোক্ত ভুল, এই ভুল থেকে শুদ্ধ করে লেখেন কি উপরিউক্ত, এটিও ভুল। উপরোক্ত ভুল, উপরিউক্ত ভুল।
শুদ্ধ কি? উপরযুক্ত। উপরযুক্ত বলতে হবে, উপরযুক্ত আলোচনা। আপনি বলছেন উপরোক্ত আলোচনা বা উপরিউক্ত আলোচনা, ভুল করছেন। কি লিখবেন? উপরযুক্ত আলোচনা। ঠিক আছে? তো এরকম বেশ কিছু শব্দ আছে, দেখবেন যে যেগুলি সমস্যা হলো এগুলির যে ভুলগুলি এমন ভাবে আমাদের সমাজে গেড়ে বসেছে আমাদের মনের মধ্যে যে শুদ্ধটা দেখলে ভুল ভুল লাগে আর ভুলটা দেখলে কি ঠিক ঠিক লাগে। সতর্ক থাকতে হবে যে প্রচলিত ভুল, প্রচলিত গুলো কি ভুল আর অপ্রচলিত গুলো শুদ্ধ। এখন কেউ যদি বলেন স্যার আমি কোনটা ব্যবহার করব, অবশ্যই শুদ্ধটাই ব্যবহার করতে হবে। বিশেষ পরীক্ষার্থী যখন আপনি পরীক্ষার্থী, আপনি যখন নিজেকে শুদ্ধ করতে চান তখন অবশ্যই শুদ্ধটাই করবেন। কেউ করুক বা না করুক, আপনাকে শুদ্ধটা করতে হবে, শুদ্ধটা শিখতে হবে। ঠিক আছে? আজকে পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের ভুলের প্রায় আমরা শেষের দিকে, বাক্য ভুল প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। আর হয়তো 2-3টা ভুল ছিল, তো যেহেতু কোনো চাপ নিতে চান না অনেকেই, কাজে আমরা প্রচলিত ভুল নিয়ে তো প্রশ্ন দেবে ছাব্বিশ তুষার, নিচের কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ? তাহলে এক জায়গায় দিবে নিন্দুক, এক জায়গায় দিবে নিন্দক। তাহলে কোনটি শুদ্ধ? তাহলে কি উত্তর দিবেন? তাহলে নিন্দক উত্তর দিতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা সাব্বির হোসেন, প্রশ্নগুলোর সমাধান দিয়েন স্যার। আচ্ছা যান, আগামী দিন প্রশ্ন সমাধান, আগামী দিন থেকে সকল প্রশ্নের কি 12টার পরে সমাধান দিয়ে দিব। জি থ্যাংক ইউ, দিয়ে দিব, যান, কথা দিলাম। তাহলে প্রশ্ন কেমন হবে যে কোনটি ভুল বা কোনটি শুদ্ধ বা কোনটি অশুদ্ধ, তাহলে আপনার জানতে হবে যে এগুলি ভুল আর এগুলি শুদ্ধ, এগুলি প্রশ্ন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সাহিত্য কোর্স আপনারা চান আমিও জানি, কিন্তু একটু জাকির ভাইয়ের সাথে, একটু জাকির বিসিএস এর সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? জাকির বিসিএস এ নক করবেন, জাকির বিসিএস মেসেঞ্জারে সবাই মিলে নক করবেন, সবাই, যেন ওনারা বোঝে যে আপনারা অনেকেই বা সবাই চান, ম্যাক্সিমাম জনই চান। 2-4 জন, 5-10 জন, 20 জন চাইলে তো হবে না। সবাই যে কোর্সটা চান এটা জাকির বিসিএস মেসেঞ্জারে যদি বোঝাতে পারেন, তাহলে ওনারা আমার সাথে যোগাযোগ করলে আমি কোর্স দিব। ঠিক আছে? ওনারা না চাইলে তুমি দিতে পারবো না, এটা তো আমার সাইট না, বুঝেন নাই? আমি হচ্ছে টিচার, আমি ওদের জাকির বিসিএস এর সাইটে ক্লাস দিই। জি, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।